আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করলেন এরদোগান। বিক্ষোভ নিয়ে ট্রাম্পের উস্কানিমূলক হুমকি। জাতিসংঘে ইরানের চিঠি। ইউক্রেনের নতুন চিফ অফ স্টাফ হলেন কিরিলো বুদানোভ। কানাডায় থাকার বৈধতা হারাচ্ছেন ১০ লাখ ভারতীয়। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। গাজা সংকট নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। গাজায় মানবিক সহায়তা দেওয়া ৩৭টি আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম নিষিদ্ধের সমালোচনায় শুক্রবার ২ জানুয়ারি ইস্তাম্বুলে জুমার নামাজের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। হুরিয়েত ডেইলি নিউজ। বৃহস্পতিবার ১ জানুয়ারি গাজায় মানবিক সহায়তা দেওয়া ৩৭টি আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করে ইসরায়েল, যার মধ্যে ডক্টরস উইদাউট বর্ডার্সও রয়েছে। ইসরায়েলি সরকারের দাবি, এসব সংস্থা ফিলিস্তিনিদের সহায়তা করার আড়ালে হামাসের সঙ্গে যুক্ত রয়েছে, যদিও এ বিষয়ে কোনো প্রমাণ দেখায়নি দেশটি। নেতানিয়াহু সরকারের এই পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলো। ৩৭টি আন্তর্জাতিক সংস্থার লাইসেন্স বাতিলের ঘটনায় নিন্দা জানিয়েছে খোদ ইসরায়েলের ১৯টি মানবাধিকার সংস্থা। এক যৌথ বিবৃতিতে এ ধরনের পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানিয়েছে আদালাহ সহ অন্যান্য সংস্থাগুলো। ইসরায়েলের এই পদক্ষেপের সমালোচনা করেন এরদোগানও। তিনি বলেন, গাজায় শিশুদের কান্না ও দুর্দশা বিশ্বকে নাড়া দিচ্ছে, কিন্তু তারপরেও ইসরায়েল ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে। তিনি আরও বলেন, বাতাস, বৃষ্টি এবং কাদার মধ্যে বসবাসকারী শিশুদের কান্না ছাড়া উপায় নেই, কেননা তাদের কাছে তাঁবু নেই। এরদোগান বলেন, আমরা কন্টেনার পাঠাতে চাই, কিন্তু নেতানিয়াহু যেতে দেয় না। আজ হোক বা কাল হোক, আল্লাহর ইচ্ছায় আমরা এই নির্যাতিত মানুষকে এই কষ্ট থেকে উদ্ধার করব। বৃহস্পতিবার ১ জানুয়ারি ফিলিস্তিনের সমর্থনে ইস্তাম্বুলের গালাতা সেতুতে অনুষ্ঠিত বিশাল সমাবেশের প্রশংসা করে তিনি বলেন, এটি প্রমাণ করে ফিলিস্তিন একা নয়। তুরস্ক ও ইসলামী বিশ্ব তাদের সব শক্তি দিয়ে গাজার পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন। গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসন ও গণহত্যার তীব্র সমালোচনা করে আসছে তুরস্ক। সেই সঙ্গে ২০২৩ সালের অক্টোবরে সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশটি ইসরায়েলের সাথে বাণিজ্য কমানোর পদক্ষেপ নিয়েছে। গত বছরের এপ্রিল মাসে আঙ্কারা ইসরায়েলের ১,০০০টিরও বেশি পণ্য রপ্তানি নিষিদ্ধ করে। পরে সকল বিভাগেরই রপ্তানি, আমদানি এবং ট্রানজিট বাণিজ্য সম্পূর্ণ স্থগিত করে। ইরানে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ হুমকিকে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করেছে তেহরান। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের নিন্দা জানানোর জন্য জাতিসংঘ মহাসচিব ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইউএনএসসি এর সভাপতির কাছে চিঠি দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি। খবর আল জাজিরার। স্থানীয় সময় শুক্রবার ১ জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের যদি ইরান গুলি করে ও সহিংসভাবে হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসতে প্রস্তুত। ট্রাম্পের এ বক্তব্যের কয়েক ঘণ্টা পরই রাষ্ট্রদূত ইরাভানি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও ইউএনএসসির সদস্যদের উদ্দেশ্যে পাঠানো চিঠিতে এসব মন্তব্যকে বেপরোয়া ও উস্কানোমূলক আখ্যা দেন। একই সঙ্গে এসব বক্তব্যকে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানানোর আহ্বান জানান। চিঠিতে ইরাভানি বলেন, বহির্চাপ বা সামরিক হস্তক্ষেপের অজুহাত হিসেবে অভ্যন্তরীণ অস্থিরতা উস্কে দেওয়া, উৎসাহিত করা বা বৈধতা দেয়ার যে কোনো প্রচেষ্টা ইরানের সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার চরম লঙ্ঘন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA জাতিসংঘ মহাসচিবকে পাঠানো চিঠিটির পূর্ণ পাঠ প্রকাশ করেছে। চিঠিতে আরও বলা হয়, ইরান সরকার নিজেদের সার্বভৌমত্ব রক্ষার স্বাভাবিক অধিকার পুনর্ব্যক্ত করে এবং সে অধিকার দৃঢ় ও আনুপাতিকভাবে প্রয়োগ করবে। পাশাপাশি ইরাবানি সতর্ক করেন, এই অবৈধ হুমকি এবং এর ফলে উদ্ভূত যে কোনো উত্তেজনা বৃদ্ধির পরিণতির পূর্ণ দায়িত্ব যুক্তরাষ্ট্রের। গত রোববার তেহরানের খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানের রিয়ালের মান রেকর্ড সর্বনিম্ন স্তরে নেমে আসে। এর পরপরই দেশজুড়ে বিক্ষোভ ও ধর্মঘট শুরু করেন নাগরিকরা। শুক্রবার টানা ৬ দিনের মতো ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এরই মধ্যে এসব বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে কয়েকজন বিক্ষোভকারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নতুন করে আরও অনেক শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইউক্রেনের নতুন চিফ অব স্টাফ হিসেবে কিরিলো বুদানভের নাম ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুদানভ এতদিন সামরিক গোয়েন্দা বাহিনীর GUR-এর প্রধানের দায়িত্ব পালন করছিলেন। খবর বিবিসির। রাশিয়ার সঙ্গে যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০ দফার শান্তি আলোচনা এগিয়ে নেবার মধ্যেই নতুন চিফ অব স্টাফের নাম জানালেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, নিরাপত্তার বিষয়বলী এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর উন্নয়নে এখন ইউক্রেনকে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে। সেই সঙ্গে কূটনৈতিক আলোচনার পথও এগিয়ে নিতে হবে। রাষ্ট্রের এসব দায়িত্ব বাস্তবায়নে কাজ করবে প্রেসিডেন্টের দপ্তর। নতুন চিফ অব স্টাফের বিষয়ে জেলেনস্কি আরও লেখেন, এসব ক্ষেত্রে কিরিলো বুদানভের বিশেষ অভিজ্ঞতা রয়েছে। রাষ্ট্রের এসব বিষয়ে লক্ষ্য অর্জনে তার সক্ষমতা আছে। রাশিয়ার সঙ্গে প্রায় ৪ বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের এক গুরুত্বপূর্ণ মোড়ে এসে নতুন চিফ অব স্টাফ হিসেবে গোয়েন্দা প্রধান বুদানভকে বেছে নেবার কথা জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট। গত বুধবার জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবন্ধের জন্য যে চুক্তি হচ্ছে সেটির ৯০% ক্ষেত্রে একমত হওয়া গেছে। ২০২০ সালের অগস্টে কিরিলো বুদানভকে ইউক্রেনের GUR-এর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন জেলেনস্কি। তখন থেকেই তিনি এ পদে আছেন। এরপর ইউক্রেন ২০২২ সালে রাশিয়ার সঙ্গে সর্বাত্মক যুদ্ধে জড়ায়, যা এখনও চলছে। এ যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক দুঃসাহসিক অভিযানের কৃতিত্ব ৩৯ বছর বয়সী কিরিলো বুদানভের ঝুলিতে গেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে কিরিলো বুদানভ কিয়েভের গোয়েন্দা তৎপরতার অত্যন্ত পরিচিত মুখ হয়ে ওঠেন। মস্কোর ওপর মনস্তাত্ত্বিক চাপ এবং কৌশলগত বার্তার মিশেলে তার সাক্ষাৎকার আর ব্রিফিং নিয়মিত আলোচনায় আসে। কিরিলো বুদানভ বরাবর ইউক্রেন ও এই অঞ্চল ঘিরে রাশিয়ার দীর্ঘমেয়াদী অভিপ্রায়ের বিষয়ে সতর্ক করে এসেছেন। সেই সঙ্গে তিনি চলমান যুদ্ধকে রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে তুলে ধরেছেন। এর আগে গত নভেম্বরে জেলেনস্কি তার প্রভাবশালী চিফ অব স্টাফ ও শীর্ষ মধ্যস্থতাকারী আন্দ্রি ইয়ারমাককে বরখাস্ত করেন। ব্যাপক দুর্নীতির অভিযোগে তদন্তের অংশ হিসেবে গোয়েন্দারা তৎকালীন চিফ অব স্টাফের বাড়িতে অভিযান চালানোর পর এ পদক্ষেপ নেওয়া হয়। মাসখানেকের বেশি সময় এ পদ ফাঁকা ছিল। কানাডায় বসবাসরত প্রায় ১০ লাখ ভারতীয় নাগরিক আগামী কয়েক মাসের মধ্যে দেশটিতে তাদের বৈধ বসবাসের অনুমতি বা আইনি মর্যাদা হারানোর চরম ঝুঁকির মুখে পড়েছেন। মূলত কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং নতুন ভিসা প্রাপ্তি বা স্থায়ী বসবাসের PR-এর সুযোগ সংকুচিত হয়ে আসায় এই নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মিসিসাগা ভিত্তিক অভিবাসন বিশেষজ্ঞ কানওয়ার সিরাহ কর্তৃক কানাডার অভিবাসন দপ্তর IRCC থেকে সংগৃহীত তথ্যানুযায়ী ২০২৫ সালের শেষ নাগাদ দেশটিতে প্রায় ১০,৫৩,০০০ ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়েছে। ২০২৬ সালের মধ্যে আরও প্রায় ৯,২৭,০০০ পারমিট শেষ হওয়ার পথে রয়েছে। এই পরিসংখ্যান বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে ২০২৬ সালের মাঝামাঝি নাগাদ কানাডায় প্রায় ২০ লাখ মানুষ অনিয়মিত বা নথিপত্রহীন হয়ে পড়তে পারেন, যার অর্ধেকই ভারতীয় নাগরিক।
কানাডা সরকারের সাম্প্রতিক কঠোর অভিবাসন নীতি এই সংকটকে আরও ঘনীভূত করেছে। অস্থায়ী কর্মী এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নিয়মকানুন কঠিন করার পাশাপাশি রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলাম আবেদনের প্রক্রিয়াতেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। ফলে যাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হচ্ছে তাদের সামনে বৈধভাবে থাকার বিকল্প পথগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কানওয়ার সিরাহ সতর্ক করে জানিয়েছেন 2026 সালের প্রথম প্রান্তিক নাগাদ প্রায় 3,15,000 মানুষের পারমিটের মেয়াদ শেষ হবে, যা দেশটির অভিবাসন ব্যবস্থায় একটি বড় ধরনের স্থবিরতা তৈরি করবে। ইতোমধ্যেই এই পরিস্থিতির সামাজিক প্রভাব পরিলক্ষিত হতে শুরু করেছে। বৃহত্তর টরন্টো এলাকা, বিশেষ করে ব্র্যাম্পটন এবং ক্যালেডনের বনাঞ্চলে অস্থায়ী তাঁবু খাটিয়ে নথিপত্রহীন অভিবাসীদের বসবাস করতে দেখা যাচ্ছে। স্থানীয় সাংবাদিকদের মতে আইনি মর্যাদা হারানো অনেক ভারতীয় নাগরিক এখন নামমাত্র মজুরিতে নগদ টাকায় কাজ করতে বাধ্য হচ্ছেন। এর পাশাপাশি বৈধ হওয়ার আশায় ভুয়া বিয়ের মতো অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার চক্রও সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই মানবিক ও আইনি সংকটের প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন অধিকার রক্ষা সংগঠন। নওজওয়ান সাপোর্ট নেটওয়ার্কের মতো কর্মীবান্ধব সংগঠনগুলো জানুয়ারি মাস থেকে বড় ধরনের বিক্ষোভের পরিকল্পনা করছে। তাদের দাবি, যারা কানাডার অর্থনীতিতে শ্রম দিচ্ছেন তাদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে হবে। কাজের জন্য যোগ্য হলে থাকার জন্যও যোগ্য, এই স্লোগানকে সামনে রেখে তারা অভিবাসন নীতি সংস্কারের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।